সো একটু খাতা কলম নিয়ে বসতে হবে আর কি, সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা, শুরু করা যাক আজকে। যেটা হচ্ছে আপনাদের জন্য আমি যেগুলো যেগুলো বলবো ইম্পর্টেন্ট, সেগুলো একটু নোট করে রেখে দিবেন আর কি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। ওকে, জি ঠিক আছে। স্যার, জি স্যার। আচ্ছা, সুইচ গিয়ার হচ্ছে কন্ট্রোল গিয়ার, এগুলো হচ্ছে আমরা অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো হচ্ছে আমাদের জানা প্রয়োজন যে সুইচ গিয়ার কি, কন্ট্রোল গিয়ার কি। সো আমরা যদি বলি যে জানার জন্য, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বাইরে যদি আপনারা কোথাও যান তাহলে এই সব জায়গায় সুইচ গিয়ার কাকে বলে, কন্ট্রোল গিয়ার কাকে বলে, এগুলো জিজ্ঞাসা করা হয় অনেক ক্ষেত্রে ভাই। সো যদি সহজ ভাষায় আপনাদেরকে একটু যদি বলে যায়, সুইচ গিয়ার হচ্ছে এবং কন্ট্রোল গিয়ার দুটোই সেম জিনিস, শুধু হচ্ছে তাদের স্যার সবাইকে মিউট করে দেন স্যার, নয়েজ আসতেছে স্যার। সবাইকে মিউট করে দিলে কিন্তু আমি আপনাদেরকে জানতে পারবো না আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন। আজকে সাজেশন দিই তো, এখন মিউট করলে আসলে পরে আবার আনমিউট করতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, যারা হচ্ছে এদিকে মিউট করা নাই একটু কাইন্ডলি মিউট করে নেন, কারণ স্যারের সাথে তো আমাদেরও কমিউনিকেশন করতে হয়, বিভিন্ন আনসার করতে হয়। একটু এটা মনে হয় ভালো হয়, সবার নিজ দায়িত্বে এটা করে নেন। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সুইচ গিয়ার আর একটা হচ্ছে কন্ট্রোল গিয়ার, দুইটার কাজই সেম, কিন্তু হচ্ছে তাদের ব্যবহার হচ্ছে ডিফারেন্ট। অর্থাৎ একটা হচ্ছে হাই ভোল্টেজে ইউজ করা হয় আর একটা হচ্ছে লো ভোল্টেজে ইউজ করা হয়। হাই ভোল্টেজে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল সুইচ গিয়ার, আর লো ভোল্টেজে যেটা ইউজ করে সেটা হচ্ছে কন্ট্রোল গিয়ার। দুইটার কাজই সেম, সুইচিং করে আর একটা হচ্ছে কন্ট্রোলিং করে। এটা আমাদের জানার জন্য অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা আমাদের জানা প্রয়োজন, তার জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসেন যদি আমরা বলি যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের ফিউজিং ফ্যাক্টর কাকে বলে। পরীক্ষা এভাবে আসতে পারে যে ডিফাইন দ্য ফিউজিং ফ্যাক্টর। তাহলে আপনাদের যে কাজটা হচ্ছে, যে কাজটা আপনাদেরকে করতে হবে, যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে এখানে যে ফিউজিং ফ্যাক্টরের যে সংজ্ঞা লেখা আছে, যে ফিউজিং ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে মিনিমাম ফিউজ কারেন্ট ডিভাইডেড বাই কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ। অর্থাৎ আপনি তো এই ফিউজিং ফ্যাক্টর ডিফাইন বললে আপনারা সবাই এই কাজটাই করবেন, যে এই সংখ্যাটা লিখে দিবেন। অর্থাৎ ফিউজিং ফ্যাক্টর ইকুয়াল টু মিনিমাম ফিউজ কারেন্ট ডিভাইডেড বাই কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ, এটা লিখে দিবেন। তবে যেহেতু আপনারা জুমে ক্লাস করেন, আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, যদি ভালো মার্ক পেতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম ফিউজ কারেন্ট বলতে আপনি কি বুঝেন, এই যে এখানে একটা লাইন আছে সেই লাইনটা আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং এলিমেন্ট, এটা বলতে আপনি কি বুঝেন সেটা লিখতে হবে। দেন লিখে তারপর আপনার ফিউজিং ফ্যাক্টর ইকুয়াল টু মিনিমাম ফিউজিং কারেন্ট ডিভাইডেড বাই কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং লিখলেই হবে, আপনার জন্য পরীক্ষা যথেষ্ট। বাট এটা যদি লেখেন তাহলে পার্শিয়ালি মার্ক একটু কম পাবেন, বিকজ ফিউজিং ফ্যাক্টর এটা জাস্ট হচ্ছে মিনিমাম ফিউজ কারেন্ট, আমরা সবাই জানি। বাট অ্যাকচুয়ালি মিনিমাম ফিউজ কারেন্ট বলতে আপনি কি বুঝেন, আর এটা হচ্ছে কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং কারেন্ট, যেটা অলরেডি উপরে ব্যাখ্যা করা আছে যে মিনিমাম ফিউজ কারেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে মিনিমাম কারেন্ট যেখানে এটা পুড়ে যাবে। আর কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং এলিমেন্ট এটা কি, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করে, অর্থাৎ এই দুইটা লাইন ইউজ করেন, ইউজ করে তাহলে আপনার জন্য এটা সবচেয়ে বেশি বেটার হয়, ভালো হবে এবং আপনি ভালো মার্ক পেতে পারেন। এটা কিন্তু স্যার আপনার কোশ্চেনটা পরীক্ষার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। কি ডিফাইন দ্য ফিউজিং ফ্যাক্টর। স্যার? জি বলেন। কোশ্চেনটা কি জাস্ট কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট থেকে আসবে, না মিনিমাম না, কারেন্ট রেটিং বা প্রশ্নটা ফিউজিং আসতে এলিমেন্ট পারে এরকম যে দুটাকে ডিফাইন একসাথে? দ্য ফিউজিং ফ্যাক্টর। আমার প্রশ্নটাকে ভালো করে শুনবেন, আচ্ছা, তারপরে হচ্ছে জি স্যার। প্রথম থেকে এটা শুনতে হবে। আমি আপনাকে বলছি যে প্রশ্নটা এরকম হতে পারে যে ডিফাইন দ্য ফিউজিং ফ্যাক্টর। সেই ক্ষেত্রে যখন আপনি লিখবেন, ডিফাইন করতে যাবেন, তখন আপনারা 80% স্টুডেন্ট এই কাজ করে, সেটা হচ্ছে কি করে, ফিউজিং ফ্যাক্টর ইকুয়াল টু এটা লিখে মিনিমাম ফিউজ কারেন্ট ডিভাইড বাই কারেন্ট রেটিং দিয়ে সে চলে যায়। কিন্তু এখানে সেও মার্ক পাবে, বাট আপনি যদি মিনিমাম ফিউজ কারেন্ট এটা কি জিনিস, যেমন উপরে এটা ব্যাখ্যা করা আছে, উপরে এটা কি, আপনি এই লাইনটা লিখলেন। তারপর হচ্ছে কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ, এটা আপনি কি, এই নিচে যে আরেকটা লেখা আছে যে ইট ইজ দ্য কারেন্ট এট হুইচ দ্য ফিউজ ওয়্যার ক্যান ক্যারি কন্টিনিউয়াসলি উইদাউট মেল্টিং। অর্থাৎ পোড়ানো বাদে বা পোড়ানোর আগ পর্যন্ত যে কারেন্টটা সে ডেলিভারি করে বা যে কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করে, সেটা হচ্ছে কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ। এই কথাটা যদি আপনি লিখে দেন হচ্ছে আপনার যদি ফিউজিং ফ্যাক্টর ইকুয়াল টু এই সূত্রটা লেখেন, তাহলে কিন্তু আপনি
তার চেয়ে ভালো মার্ক পাবেন যে শুধু এই ইকুয়েশনটাই লিখবে। ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার। স্যার, জি স্যার। ওকে, এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে যে এইচআরসি ফিউজ। এইচআরসি ফিউজ যদি পরীক্ষা আসে, রাইট ডাউন দা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইচআরসি ফিউজ, তাহলে এখানে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা অবশ্যই লিখবেন। যেমন আমি যদি নিচে আপনাদের দেখাই, যেমন নিচে আমাদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে, এটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে পড়াইছি যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কাকে বলে। এখানেও একটু কারেকশন করে দেই। দেখেন বলছে যে শুধু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে, বাট আপনি যদি আপনার নলেজটাকে একটু শার্প করেন বা একটু যদি আপনি চোখ কান খোলা রাখেন, তাহলে আপনি যে জিনিসটা এখানে লিখতে পারেন সেটা হচ্ছে আপনি আগে এইচআরসি ফিউজের জিনিসটা কি এটা একটু ব্যাখ্যা করে দিলেন। যেমন এক লাইনে, যেমন এটা একটু খেয়াল করে দেখেন, মডার্ন হাই রুটারিং ক্যাপাসিটি ফিউজ প্রোভাইড আ রিলায়েবল ডিসকম্বিনেশন এন্ড অ্যাকুরেট ক্যারেক্টারিস্টিক্স। এই এতটুকু কথা লিখলেই কিন্তু আপনি তার চেয়ে, অর্থাৎ যে শুধু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবে তার চেয়ে কিন্তু আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন, তার চেয়ে মার্কেট ক্ষেত্রে বা একটু অন্যান্য ক্ষেত্রে আপনি তার চেয়ে একটু অ্যাডভান্টেজ পাবেন যদি আপনি শুধু এই এইচআরসি ফিউজ কাকে বলে এই জিনিসটা আপনি এক লাইনে লিখে দিন। বিকজ আমরা জানি যে আমি এটা আপনাদের কাছ থেকে আশা করি যে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবাই লিখতে পারবেন, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকেই লিখবে না যে এইচআরসি ফিউজ কাকে বলে। যে এইচআরসি ফিউজ বলতে আপনি কি বুঝেন? আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখলেন, কিন্তু আপনি এইচআরসি ফিউজ বলতে কি বুঝেন এটা যদি আপনি টিচারকে বুঝাইতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার থেকে কিন্তু আপনি একটু অ্যাডভান্টেজ আপনি অবশ্যই পাবেন। তাই জন্য আমি আপনাদেরকে বলি, যদি এইচআরসি পরীক্ষা এমন যদি আসে যে রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের আরেকটা নাম হচ্ছে মেরিট অর ডিমেরিট। মেরিট মানে অ্যাডভান্টেজ, ডিমেরিট মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এটা যদি আসে তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমে আপনি এই এখানে যে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা লেখার চেষ্টা করবেন। মডার্ন হাই রুটারিং ক্যাপাসিটি ফিউজ যেটা প্রোভাইড করবে রিলায়েবল ডিসকম্বিনেশন এন্ড অ্যাকুরেট ক্যারেক্টারিস্টিক্স প্রোভাইড করবে। দ্যাটস এনাফ। তারপর আপনি চলে যান অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন এটা আপনি কিভাবে লিখবেন, এখানে 7টা আছে, কয়টা লিখবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। ওকে, তাহলে আমাদের চলে গেল হচ্ছে এইচআরসি ফিউজ। এটা নিয়ে কারো কোন কনফিউজড আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এখানে এগুলো আমাদের জানা প্রয়োজন আর কি, যে সার্কিট ব্রেকার এগুলো আমরা পড়াইছি, আপনাদের বেসিক ফাংশন কি। ওকে, এগুলো হচ্ছে আমাদের জানার জন্য প্রয়োজন। আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ট্রিপ সার্কিট। ট্রিপ সার্কিট পরীক্ষায় যদি এরকম আসতে পারে যে রাইট ডাউন দ্য ট্রিপ সার্কিট উইথ ডায়াগ্রাম দ্য অ্যাবনর্মাল কন্ডিশন, যেমন এই যে এখানে লেখা আছে দ্য সিকোয়েন্স অফ অপারেশন ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। এই টাইপের কোশ্চেন আপনার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই ফিগারটা তো দিতে হবে, কারণ আপনি যদি অ্যাবনর্মাল কন্ডিশনটা ব্যাখ্যা করতে চান তাহলে তো আপনাকে ফিগার উইদাউট ফিগারে কিন্তু আপনি ব্যাখ্যা করতে পারবেন না। সো ফিগারটা আপনি দিবেন। এরপরে এখানে যে একটা লেখা আছে, চার্ট দেওয়া আছে, চার্ট আকারে বলা আছে যে প্রথম ফল্ট হলে তারপর কে কি করবে, অর্থাৎ সিটি কি করবে, পিটি কি করবে, অর্থাৎ তারপর রিলেটা আসলে কি কাজ করবে, তারপর সেই সার্কিট ব্রেকারকে কি দিবে, এই কথাটাই এখানে লেখা আছে। সো এরপরে ফলটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। এখন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি এই সার্কিটটা ড্র করলেন নিজে করে। ড্র করার পর এখানে যে ব্লকটা আঁকছে, যেভাবে ব্লকটা আঁকছে যে একটা ব্লকের পর অ্যারো চিহ্ন দিয়ে আপনি ব্লকগুলো ফলো করলেন, বাট ভিতরে যে লেখাটা সেই লেখাটা আমি আপনাদেরকে সাজেস্ট করি যে আপনি এই ফিগার দেখে যেটা বুঝছেন সেখানে এই ব্লক আকারে সেটাকে প্রকাশ করার চেষ্টা করেন। আমি বলছি না যে এখানে এই ফিগারটা দিলে কোনো প্রবলেম হবে বা এখানে যেটা আছে সেটা দিলে কোনো প্রবলেম, বাট আপনি নিজের ভাষা করে যদি লেখেন, নিজের ভাষায় আপনি এখানে কি বুঝছেন, যদি বলেন যে এখানে একটা ট্রান্সমিশন লাইনে একটা ফল্ট হলো, সিটি কি করবে আমরা সবাই জানি, সিটি কি করে, পিটি কি করে, তারপর হচ্ছে রিলের কাজ কি, সে সিটি পিটি থেকে কি পাইলো, পেয়ে সে আসলে এই সার্কিট ব্রেকারটাকে সে কি দিবে, দেওয়ার পর আসলে সার্কিট ব্রেকার কি কাজ করবে, এখানে কিন্তু এই কথাগুলো লেখা আছে। সো আপনি এখান থেকেও লিখতে পারেন, অথবা আপনি ওই সার্কিটটা দেখে কি বুঝছেন সেই অনুপাতে ব্লক আকার করে আপনি লিখতে পারেন। তবে আপনি নিজের ভাষা করে যদি লেখেন তাহলে আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হবে, যদি আপনি নিজের ভাষায় যেটা বুঝছেন সেটা যদি আপনি এই চার্ট আকারে লিখতে পারেন। আমি বলছি না যে এই চার্ট আকারে লিখলে কোনো প্রবলেম হবে, এটাও লিখতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে আপনি ওই ফিগার দেখে কি বুঝছেন সেটা এখানে চার্ট আকারে লেখার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। স্যার ফিগার সহ লিখতে হবে? বুঝি নাই। মানে ফিগারটা
আঁকাতে হবে, ড্রয়িং করে আঁকে, তারপরে হচ্ছে অবশ্যই ফিগার দিতে হবে। আপনার উইদাউট ফিগার ইউ ক্যান নট চার্টটা লিখতে ডিসক্রাইব হবে। দিস, এটা আপনি ডিসক্রাইব করতে পারবেন না ফিগার ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। কোনো কোশ্চেন আছে ট্রিপ সার্কিট নিয়ে? না স্যার। এরপর আসেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার বেজ অন আর্থকুইচ মিডিয়াম। এই জিনিসটা আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে আর্থকুইচ মিডিয়াম অনুসারে আমরা সার্কিট ব্রেকারকে কয় ভাগে ভাগ করি। এটা আমি আপনাদেরকে অনেকবার বলছি। অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে আপনি একজন ইঞ্জিনিয়ার, তো আপনাকে যদি বলা হয় যে 12 কেবি এবং 500 মেগাভোল্ট এম্পিয়ার আমাদের আছে, এখন আপনি কোন ধরনের সার্কিট ব্রেকার আমাদেরকে সাজেস্ট করবেন? সো আমি আপনাদেরকে বলছিলাম যদি আপনি এই রেটিংটা যদি ভালো করে মুখস্থ করেন, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি একটা সেই অনুপাতে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা সার্কিট ব্রেকার তাকে সাজেশন দিতে পারবেন বা তাকে একটা সাজেস্ট করতে পারেন। সো এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি। সো এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এই রেটিং কেউ ভুল করা যাবে না, এই রেটিং ফলো করে আপনাদেরকে লিখতে হবে এবং সাথে ব্র্যাকেটে বলে দিতে হবে যে এখানে যেমন এয়ার ব্রেক সার্কিট ব্রেকার, এখানে মিডিয়াম হিসেবে কি ব্যবহার করা হয়েছে। কথা দেখে বোঝা যাচ্ছে যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার, তার মানে এখানে ইয়ার হিসাবে অর্থাৎ ভিতরে যে কুইঞ্চ মিডিয়াম, এখানে মিডিয়ামের কথা বলা আছে, যে এখানে আসলে ভিতরে কি ব্যবহার করা হয়েছে, সার্কিট ব্রেকারে ভিতরে কি ব্যবহার করা হয়েছে, এয়ার ব্যবহার করা হয়েছে, অয়েল মানে অয়েল ব্যবহার করা হয়েছে, সালফার হেক্সাফ্লোরাইড মানে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ব্যবহার করা হয়েছে। সো এগুলো একটু সাইড নোট করে বলে দিবেন যে এটাকে এখানে মিডিয়াম হিসাবে সালফার হেক্সাফ্লোরাইড ইউজ করা হয়েছে, অয়েল ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সাইড নোট করে এটা লিখে দিবেন। হ্যাঁ বলেন নুরুল ইসলাম শেখ। নুরুল ইসলাম শাহেক বলতে পারেন? আর এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের রেটিংটা কি 3500 এমভি হবে? এখানে যেটা আছে সেটাই আর কি, 3500 মেগাভোল্ট এম্পিয়ার। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, মানে আপনি যদি প্র্যাকটিক্যালের সাথে এটা কম্পেয়ার করেন তাহলে হয়তোবা একটু এদিক ওদিক হবে। এটা প্র্যাকটিক্যালের সাথে তো থিওরিতে অনেকটা একটু ডিফারেন্স থাকবে, বাট এখানে যে রেটিং আছে এটাতে অ্যাপ্রক্সিমেটলি একটা রেটিং, বাট প্র্যাকটিক্যালি আপনার একটু ডিফারেন্স তো অবশ্যই থাকবে। জি স্যার বুঝতে পারছি। ওকে, এই কোশ্চেন। ওকে, তাহলে আমরা তাহলে আমাদের মডিউল 1 আমরা শেষ করতে পারি। মডিউল 1 নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। স্যার প্রথম পেজ স্যার কি করতে হবে স্যার? বুঝি নেই স্যার প্রথম পেজ থেকে স্যার কি করতে হবে স্যার? পরে জয়েন করছি তো স্যার এই কারণে। প্রথম পেজ থেকে কি পড়তে হবে এটা একবার বলে দিছি, আর বলবো না। যারা প্রথম থেকে আছে তাদের কাছ থেকে লিখে নেন। ভিডিওটা দেখে নিলে হবে, নাহলে আমি আবার সাজেস্ট করে দেব, সমস্যা নাই। আবার আমি বলেও দিব, সমস্যা নেই। আমি আবার নোট শর্টকাট নোট করে আমি আবার একটা শর্ট নোট আপনাদেরকে দিব। কবে দিবেন স্যার? মডিউল 2 তে আসি। মডিউল 2 হচ্ছে মোড অফ আর্থ এক্সটিংশন। এটা হচ্ছে আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট, আমাদের জানার জন্য মোড অফ আর্থ এক্সটিংশন এটা হচ্ছে আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের জানতে হবে যে আর্থ নির্গত হওয়ার পদ্ধতি কয়টা। একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন, আর একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স ইন্টারাপশন। এবং এটাও আমাদের স্ট্রংলি মনে রাখতে হবে যে এই হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশনটা আমাদের এয়ার সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে ডিসি সার্কিট ব্রেকারে সবচেয়ে বেশি ইউজ করা হয়। হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন সেটা ইউজ করা হয় হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার, এটা হচ্ছে ডিসি সার্কিট ব্রেকারে। ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে ডিসি সার্কিট ব্রেকারে কোন ধরনের মোড অফ আর্থ ইউজ করা হয়। আপনার অ্যান্সার হবে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন। অথবা এয়ার সার্কিট ব্রেকারে কোন ধরনের মানে আর্থটা নির্গত হওয়ার জন্য কোন ধরনের পদ্ধতি ইউজ করা হয়, আপনাকে বলতে হবে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন। এটা বলতেছি হচ্ছে আপনাদের জন্য জানার জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লো রেজিস্ট্যান্স অর 0 পয়েন্ট ইন্টারাপশন। যত এসি সার্কিট ব্রেকার আছে সকল এসি সার্কিট ব্রেকারে লো রেজিস্ট্যান্স ইন্টারাপশনটা ইউজ করা হয়। অর্থাৎ এখানে লো রেজিস্ট্যান্স অথবা 0 পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে, যেহেতু আমরা জানি যে একটা সাইনোসয়েডাল ওয়েভ ন্যাচারালি একবার 0 হয়, 90 ডিগ্রি হয়, আবার 0 হয়। সো সে যখন ন্যাচারালি যখন 0 তে চলে যায় তখন ওই ন্যাচারালি 0 কারণে আর্থটা অটোমেটিক্যালি চলে যায়।
এই জন্য এখানে এটার আরেকটা নাম হচ্ছে জিরো পয়েন্ট ইন্টারাপশন। লো রেজিস্ট্যান্সও বলা হয়, আবার জিরো পয়েন্ট ইন্টারাপশন। আপনাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করতে পারে যে জিরো পয়েন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন, তখন আপনার অ্যান্সারটা এরকম হবে যে যেহেতু অল্টারনেটিভ, আমরা জানি যে অল্টারনেটিভ যে কারেন্টটা যেহেতু এসি অল্টারনেটিভ কারেন্ট, সে অটোমেটিক্যালি তার একটা ন্যাচারালি সে জিরোতে যায়। যখন সে জিরোতে ন্যাচারালি সে যখন জিরোতে যায় তখন আরটা অটোমেটিক্যালি চলে যায়। মানে সে যেহেতু ন্যাচারালি জিরোতে যায় তার ফলে কিন্তু অটোমেটিক্যালি আর চলে যায়, যার কারণে তার আরেকটা নাম হচ্ছে জিরো পয়েন্ট ইন্টারাপশন। জানার জন্য ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস, যে মোড অফ আর্ট ইন্টারাপশন, এগুলো হচ্ছে আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপর আসেন হচ্ছে ব্রেকিং কারেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্রেকিং কারেন্ট, ব্রেকিং কারেন্টের এখানে যে জিনিসটা পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে যে প্রমাণ করো মেকিং কারেন্ট ইকুয়াল টু 2.55 ব্রেকিং কারেন্ট। মেকিং কারেন্ট ইকুয়াল টু 2.55 ব্রেকিং কারেন্ট, অথবা এটা আসতে পারে যে মেকিং কারেন্ট হ্যাজ হায়ার দেন ভ্যালু দেন দ্য ব্রেকিং কারেন্ট। তাহলে আপনি এটা কিভাবে প্রমাণ করবেন? মেকিং কারেন্ট হ্যাজ হায়ার ভ্যালু দেন দ্য ব্রেকিং কারেন্ট, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? এটা প্রমাণ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে ব্রেকিং কারেন্টের সংজ্ঞাটা আপনাকে ইউজ করতে হবে, অর্থাৎ আগে অবশ্যই সংজ্ঞা দিতে হবে। এখান থেকে আপনি দুইটা সংজ্ঞা আছে, আপনি যেটা আপনার জন্য ইজিয়ার হয় সেটা আপনার জন্য ইউজ করতে পারেন। আমার মনে হচ্ছে 2 নাম্বারটাই, অর্থাৎ যে ফল্ট কারেন্ট ডিউরিং ট্রানজিয়েন্ট পিরিয়ড ইজ কল্ড আ ব্রেকিং কারেন্ট, এটা সবচেয়ে ছোট এবং সহজ। যে ট্রানজিয়েন্ট পিরিয়ডে যে ফল্ট কারেন্ট সেটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট, এই সংখ্যাটা দিতে পারেন। দেন এই সংখ্যাটা দেওয়ার পর আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আবার কিন্তু একটা শর্ট ব্র্যাকেট একটা কথা লেখা আছে, দেখেন ব্র্যাকেটে বলা আছে হচ্ছে সিমেট্রিক্যালের জন্য আমরা এটা প্রমাণ করব যে 2.55 ইনটু ব্রেকিং কারেন্ট, এটা সিমেট্রিক্যালের জন্য। তাহলে প্রমাণ করার জন্য আপনি শুধু সিমেট্রিক্যালি সূত্রটা লিখলেই হবে যে আইআরএমএস বা দা আরএমএস ব্রেকিং কারেন্ট ইকুয়াল টু হচ্ছে সিমেট্রিক্যালের জন্য আইএসসি হোল স্কয়ার। সো আপনি এই পর্যন্ত এটা লিখলেই হয় না, আর এই অ্যাসিমেট্রিক্যালি সূত্রটা লেখার কোনো প্রয়োজন নাই। দেন আপনি চলে যাবেন মেকিং কারেন্টে। এখন মেকিং কারেন্টের ক্ষেত্রে সংজ্ঞাটা তো অবশ্যই আপনাকে দিতে হবে যে দ্য পিক ভ্যালু অফ দ্য ফল্ট কারেন্টের পিক ভ্যালুকে বলা হয় মেকিং কারেন্ট। দেন এই সংজ্ঞাটা দিয়ে আপনি এখান থেকে শুরু করবেন যে রেটেড শর্ট সার্কিট কারেন্ট মেকিং ইকুয়াল টু, মানে মেকিং কারেন্ট শর্ট সার্কিট মেকিং কারেন্ট ইকুয়াল টু 1.8 ইনটু √2 ইনটু হচ্ছে সিমেট্রিক্যালি ব্রেকিং কারেন্ট। এখন কেউ যদি ডিরেক্টলি, এখানে অনেকে আছেন আপনারা এটা ডিরেক্টলি করে দিতে পারেন, যেমন এটা 2 লাইনে লেখা যায়, যেহেতু এটা মুখস্থ মান 1.8 ইনটু √2, এটা যেহেতু ডিরেক্টলি মুখস্থ মান, আপনি ডিরেক্টলি এখানে এটা লিখে দিতে পারেন 2.55 ইনটু হচ্ছে আইএসসি। এটা কিন্তু কারেকশন করতে হবে আইএসসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2। এটা করলে কিন্তু মার্ক আপনি ফুল পাবেন না, বিকজ হচ্ছে আপনি এই মুখস্থ এই মানটা 2.55 কোথা থেকে আসছে এটা আপনাকে দেখাতে হবে। তার মানে আপনাকে কাজ করতে হবে 1.8 ইনটু হচ্ছে √2 ইনটু হচ্ছে সিমেট্রিক্যালি ব্রেকিং কারেন্ট। তখন আপনি √2 এর সাথে 1.8 গুণ করলে 2.5 আসবে, আর সিমেট্রিক্যালি ব্রেকিং কারেন্ট অলরেডি আপনি একবার উপরে যখন লিখছেন সেটা হচ্ছে আইএসসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2, সেটা যদি আপনি এখানে বসায় দেন তাহলেই আপনার প্রমাণটা হয়ে যাবে যে মেকিং কারেন্ট ইকুয়াল টু 2.55 ইনটু হচ্ছে ব্রেকিং কারেন্ট ফর দ্য সিমেট্রিক্যাল। ক্লিয়ার? জাস্ট এই প্রুফটার জন্য আপনি এখন যে ডিসক্রিপ্টর করলেন এটা দিলেই হচ্ছে? হ্যাঁ, এই প্রুফটার জন্য এটা বলছি কিভাবে করতে হবে, একটু শর্ট করে দিছি আর কি, আপনাদের জন্য ইজিয়ার করে দিলাম। জি স্যার যে কিভাবে এই প্রমাণটা লিখবেন আর কি। ওকে, তারপর দেখেন হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি, মেকিং ক্যাপাসিটি। ব্রেকিং ক্যাপাসিটি এটা আমাদের জানার জন্য প্রয়োজন, ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ম্যাথে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। সো ম্যাথের জন্য আমাদের সূত্র মুখস্থ করতে হবে যে √3 সিস্টেম ভোল্টেজ ইনটু হচ্ছে ব্রেকিং কারেন্ট। এটা আমাদের ম্যাথের জন্য ভালোভাবে মুখস্থ করতে হবে যে ব্রেকিং ক্যাপাসিটি। আপনি যদি ব্রেকিং ক্যাপাসিটি বের করতে পারেন তাহলে আপনি মেকিং ক্যাপাসিটি বের করতে পারবেন, বিকজ আমরা জানি মেকিং ক্যাপাসিটি ইকুয়াল টু 2.55 ব্রেকিং ক্যাপাসিটি। তার মানে এখানে মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি ব্রেকিং ক্যাপাসিটি ফর দা ম্যাথ। ম্যাথের জন্য আমাদেরকে এই সূত্রটা মুখস্থ করতে হবে যে √3 ইনটু সিস্টেম ভোল্টেজ ইনটু ব্রেকিং কারেন্ট, এই দুইটা সূত্র। আর উপরে তো অলরেডি সূত্র তো অলরেডি আমরা একবার প্রমাণের জন্য তো বা আমাদের ইম্পর্টেন্ট জন্য তো আমরা একবার মুখস্থ করবই, মেকিং কারেন্ট আর ব্রেকিং কারেন্টের তো এই যে এখানে সূত্র দেওয়াই আছে। সো এটা তো আমরা এমনিও মুখস্থ করব। তারপর আমাদের ম্যাথে তো এই জিনিসটা কাজে লাগবে, যেমন এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথে কিন্তু আমরা জানি যে ব্রেকিং কারেন্ট আরটা হচ্ছে মেকিং কারেন্ট আর হচ্ছে শর্ট টাইম ব্রেকিং কারেন্ট। সো এটার জন্য আমাদের সূত্রটা কাজে লাগতেছে। সো এটা এখানে মনে রাখবেন, এখানে যে ম্যাথটা আছে এখানে কিন্তু ব্রেকিং কারেন্ট আর মেকিং কারেন্ট বলা আছে, অর্থাৎ উপরে দুইটার সূত্র ইউজ করা হয়েছে। তো আরটা হচ্ছে শর্ট টাইম ব্রেকিং কারেন্ট বলা আছে, যেটা হচ্ছে ওই ব্রেকিং কারেন্টের সমান। পরীক্ষায় কিন্তু এই দুইটাই যে থাকবে বা এটা কিন্তু না। সো সূত্র কিন্তু 4টা সূত্রই মুখস্থ করতে হবে, ব্রেকিং কারেন্ট, মেকিং কারেন্ট, ব্রেকিং ক্যাপাসিটি, মেকিং ক্যাপাসিটি, 4টা সূত্রই মুখস্থ করতে হবে ফর দা ম্যাথ, এই ম্যাথটা করার জন্য। এ পর্যন্ত ক্লিয়ার? Yes sir, clear. ওকে,
ম্যাথ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে তো ব্রেকিং কারেন্ট আর হচ্ছে মেকিং কারেন্ট দেওয়া আছে, আর হ্যাঁ লাস্টে দিয়ে হচ্ছে যে শর্ট শর্ট টাইম রেঞ্জ দেওয়া আছে। এখানে আরেকটা যেটা দিব হচ্ছে দেখি স্যার, আপনি যে ক্যাপাসিটির ওই মানটা দিতে পারেন, তাই তো? হ্যাঁ, মানে এই যে মেকিং ক্যাপাসিটি অথবা ব্রেকিং ক্যাপাসিটি এগুলো থাকতে পারে। এই জন্য বলছি আর কি যে হয়তো শুধুমাত্র যে মানে এই ব্রেকিং কারেন্ট মেকিং কারেন্টই দেওয়া থাকবে বিষয়টা কিন্তু তা না। মানে আপনারা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই দুইটা সূত্র মুখস্থ করবেন না, কি করবেন এই ম্যাথের দুইটা যে তিনটা বের করতে পারছে এই তিনটাই মুখস্থ করে ফেলবেন। এই জন্য বলছি আর কি যে ব্রেকিং ক্যাপাসিটিটা সূত্রটাও মুখস্থ করতে হবে, মেকিং ক্যাপাসিটির সূত্রটাও মুখস্থ করতে হবে। জি স্যার, ক্লিয়ার। ওকে, ম্যাথ নিয়ে আশা করি আপনাদের প্রবলেম হওয়ার কথা না, বিকজ হচ্ছে ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। সো আশা করি আপনাদের প্রবলেম হওয়ার কথা না, শুধু ম্যাথটা একটু ভালো করে পড়বেন, কারণ যেহেতু এটা সার্কিট ব্রেকারের ম্যাথ। সো ওখানে যে একটা কারেন্ট রেটিং দেওয়া থাকে সেটা কিন্তু সার্কিট ব্রেকারের নমিনাল কারেন্ট দেওয়া থাকে। সো অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাবেন, কনফিউজড হয়ে কি করবেন, এই মানে যে নমিনাল যে কারেন্টটা দেওয়া থাকবে সেটাকে কি করবেন আইএসসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2 করে দিবেন। এটা একটু খেয়াল করবেন সবাই যে ম্যাথটা একটু ভালো করে পড়বেন, পড়ে, কারণ সার্কিট ব্রেকারের নমিনাল একটা কারেন্ট দেওয়া থাকে। এখানে নমিনাল কারেন্ট বলতে সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে এত কারেন্ট প্রবাহিত হতে পারে এরকম একটা নমিনাল কারেন্ট বলা আছে। সো এই জিনিসটা কিন্তু ডিরেক্টলি আইএসসি হোল স্কয়ার ডিভাইডেড বাই √2 করলে কিন্তু এই মানে ব্রেকিং কারেন্ট পেতে পারবেন না, পাবেন না। এখানে যে ওরা যে টিপসটা ফলো করছে সেই টিপসটাই আপনাদের ফলো করা উচিত হবে। এখানে যে টিপসটা ফলো করছে যে এই সূত্রটাই আপনাদেরকে ফলো করা হবে আর কি। এখানে অনেকেই যে কনফিউজড হয়ে যাবেন, যে অনেকে ভুলটা করে ফেলবেন যে নমিনাল যে কারেন্টটা দেওয়া আছে সেটাকে স্কোয়ার করে √2 দিয়ে ভাগ করে দিলে অনেকে ব্রেকিং কারেন্ট বের করে ফেলবেন, এটা হবে না। সো এটা একটু খেয়াল করবেন ভালো করে, যে স্যার ম্যাথে কি বলছে সেটা একটু ভালো করে পড়বেন। ওকে, আর এটা তো বলেই দিছি শর্ট টাইম রেটিং কারেন্ট হচ্ছে আপনাদের, অর্থাৎ ব্রেকিং কারেন্ট যেটা সেটাই হচ্ছে শর্ট টাইম রেটিং কারেন্ট। এটা তো আপনাদেরকে বলে দিছি যে শর্ট টাইম রেটিং কারেন্ট, আর এটা হচ্ছে এটা। ওকে, এটা ছিল আমাদের মডিউল, এখন কি চলতেছে মডিউল 2 তাই না? জি স্যার, ওকে, মডিউল 2। মডিউল 2। ওকে, ম্যাথ গেল। আচ্ছা, মডিউল 2 এটা ছিল। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে আমাদের মডিউল 2 তে। মডিউল 2 তে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞাসা করতে পারে। আর এখানে যেগুলো লেখা আছে কন্ডিশন ফর সাকসেসফুল আর্ক ইন্টারাপশন জানার জন্য আমাদের ইম্পর্টেন্ট, যে একটা সার্কিট ব্রেকার যদি আর্ক ক্রিয়েট হয় তাহলে আপনি এই আর্কটা কিভাবে ইন্টারাপশন করতে পারেন বা তার জন্য কন্ডিশনটা কি, এখানে একটা কথা লেখা আছে। এই কথাটা যদি মনে থাকে আশা করি কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা না, যে জানার জন্য কন্ডিশন ফর সাকসেসফুল আর্ক ইন্টারাপশন। কারণ সার্কিট ব্রেকারের সবচেয়ে বেশি যে প্রবলেম সেটা হচ্ছে আর্ক ক্রিয়েট হওয়া, এবং এই আর্কটাকেই আসলে মানে এই আর্ক নিয়ে আমাদের যত বেশি কনসার্ন, এবং এই জন্যই কিন্তু সার্কিট ব্রেকার আমরা বলি যে ডিফারেন্স বিটুইন বা ক্লাসিফিকেশন অফ দ্য সার্কিট ব্রেকার আর্ক কুইঞ্চ মিডিয়ামের কথা বলছিলাম, যে এই আর্কের উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে সার্কিট ব্রেকারের প্রকারভেদগুলো হয়। আর আর্কটা যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু সার্কিট ব্রেকার সব জায়গায় একই হইতো। বাট এই আর্কের কারণে আসলে সার্কিট ব্রেকার বিভিন্ন জায়গায় সালফার হেক্সাফ্লোরাইড হয়, অয়েল সার্কিট ব্রেকার হয়, মিনিচার সার্কিট ব্রেকার হয়, এয়ার ব্লাস্ট হয়, ভ্যাকুয়াম হয়। এটা হচ্ছে এই আর্কের কারণে, অর্থাৎ হাই ভোল্টেজের কারণে এখানে আয়োনাইজেশন হয়ে স্পার্ক ক্রিয়েট হয়, অগ্নিকাণ্ড সৃষ্টি হতে পারে। এই জন্য এই আর্কটাকে আপনাকে বাদ দিতে হবে। এই আর্ক নিয়ে আসলে সবচেয়ে বেশি। সো আপনি যদি এটা মনে থাকে যে আসলে সাকসেসফুল আর্ক ইন্টারাপশনের জন্য আপনি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে the rate of building up of dielectric strength must be higher than the rate of rise of TRB। এটা জাস্ট মনে রাখলে হবে, এটা হচ্ছে আমাদের জানার জন্য প্রয়োজন। এখন মডিউল 2 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে যে আস্ক করতে পারে। কারো কোনো কোশ্চেন নাই? না স্যার। ওকে, না স্যার। মডিউল 2 তে যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে, আচ্ছা তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করি। আচ্ছা, যদি বলে যে এই ম্যাটটায় যদি বলে যে রেটেড সার্ভিস ভোল্টেজ কত হবে, কি লিখবেন? এনিওয়ান?
33 33 কিলোভোল্ট। যদি এরকম লেখা থাকে যে রেটেড সার্ভিস ভোল্টেজ কত, তাহলে কিন্তু অ্যান্সার হবে 33 কিলোভোল্ট। 30 কিলোভোল্ট, জি স্যার। 33 কিলোভোল্ট হবে। সো একটা প্রশ্ন আউট করে দিচ্ছি আর কি। আচ্ছা, ওকে, তাহলে 2 নাম্বার যদি আমাদের কোনো প্রবলেম না থাকে, আমরা মডিউল 3 তে চলে আসতে পারি। মডিউল 3 তে আমাদের যে জিনিসটা জানতে হবে, এগুলো হচ্ছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই রেট অফ রাইজ অফ টিআরবি। রেট অফ রাইজ অফ টিআরবি এটা আসলে কি, এই সংখ্যাটা আমাদের জানার প্রয়োজন। যেমন রেট অফ রাইজ অফ টিআরবি রেট অফ রাইজ অফ রিস্ট্যাকিং ভোল্টেজ অর টিআরবি ইজ ইউজুয়ালি অ্যাব্রিভিয়েটেড বাই আরআরভি ইজ এক্সপ্রেসড ইন হচ্ছে ভোল্টেজ পার সেকেন্ড। এতটুকু লিখলেও হবে, এটা আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। রেট অফ রাইজ অফ টিআরবি, অথবা এটার হচ্ছে আরেকটা নাম হচ্ছে রেট অফ রাইজ অফ রিস্ট্যাকিং ভোল্টেজ অর টিআরবি ইজ ইউজুয়ালি অ্যাব্রিভিয়েটেড বাই আরআরভি এন্ড ইজ এক্সপ্রেসড, এটার একক কি, ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ড। এটার একক হচ্ছে ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ড। এটা আমাদের জানা প্রয়োজন, বিকজ হচ্ছে আমরা যে ডেরিভেশনটা আমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ ডেরিভেশন অফ রিস্ট্যাকিং ভোল্টেজ, সেখানে আরআরবি বলা আছে। সো আপনি যদি এই আরআরবিটা যদি একটু জানেন, তাহলে আপনি এখানে যে ডেরিভেশনটা আমরা করব, সেই ডেরিভেশনে কিন্তু আমাদের আর মানে কনসেপ্টটা আর একটু ভালো ক্লিয়ার হবে। আরআরবি নিয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে আরআরবিটা আসলে কি। আরআরবিটা হচ্ছে রেট অফ রাইজ অফ রিস্ট্যাকিং ভোল্টেজ হচ্ছে আরআরবি, যেটার একক হচ্ছে ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ড। এতটুকু জানলে আমাদের হবে। অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডেরিভেশন অফ রিস্ট্যাকিং ভোল্টেজ। এখানে আপনি যে ডেরিভেশনটা করবেন, সেই ডেরিভেশনে অবশ্যই এই ফিগারটা ড্র করতে হবে। এখানে যে ফিগারটা আছে, সেই ফিগারটা অবশ্যই ড্র করতে হবে। এখন এটা কিভাবে লিখবেন সেটা আপনারা জানেন, বাট এই ফিগারটা আপনাদেরকে ড্র করতে হবে যদি আপনারা ডেরিভেশন করতে চান, যে ডেরিভেশন অফ দ্য রিস্ট্যাকিং ভোল্টেজ। সো এখানে যে কাজটা করতে হবে আপনাকে, এই ডেরিভেশন যে আপনি করবেন, ডেরিভেশনের যে অ্যানসারটা হবে, সেই অ্যানসারটা হবে সামারির আগ পর্যন্ত। সামারির আগ পর্যন্ত আপনার অ্যানসার হবে ডেরিভেশনের অ্যানসার। এবং এই ডেরিভেশন আমি আপনাদেরকে অনেকবার মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করছি, যদিও তারপরেও যদি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তবে এটার অ্যানসার হবে হচ্ছে যে সামারি, এখানে যে একটা কথা লেখা আছে, সামারির আগ পর্যন্ত হবে আপনাদের ডেরিভেশন। বিকজ সামারি আমাদের দরকার নাই, সামারি হচ্ছে আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে। যে ম্যাথ আছে, সেই ম্যাথের জন্য হচ্ছে আমাদের এই সামারিটা কাজে লাগবে। সো উপরে যদি আপনি সূত্রগুলো প্রমাণ করে আসতে পারেন, বা উপরের সূত্রগুলো যদি আপনি মনে থাকে, তাহলে আপনি ম্যাথ ইজিলি করতে পারবেন। বাট উপরের সূত্রগুলো যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি ম্যাথ করতে পারবেন না। সো তার জন্য আপনাকে ডেরিভেশন এই পর্যন্ত যদি আপনি করেন, সামারি আগ পর্যন্ত, তাহলে এনাফ। বলেন ডেরিভেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই ডেরিভেশনটা নিয়ে কারো কোনো ইনকোয়ারি আছে, কোনো কিছু জানার আছে কিনা? কেউ কিছু বলছেন না? আপনাদেরকে আমি বলছিলাম স্যার, বলেন। এখানে যে যে ফিগারটা দেওয়া আছে, যে চিত্রটা দেওয়া আছে, এটা কি স্যার কোনো কোশ্চেনে থাকবে? না, জাস্ট এখানে লেখা থাকবে যে হয়তো ডেরিভেশন হ্যাঁ, রিস্ট্যাকিং ভোল্টেজটা আমরা যেন, হ্যাঁ এই জিনিস, তাহলে হচ্ছে দেখে আমাদেরকে ফিগারটাও লিখতে হ্যাঁ, হবে, আপনাদের প্লাস ফিগারটা ড্র নিচে করতে হবে। প্রুফটা করতে হবে। হ্যাঁ, এই ফিগার ড্র করে এখানে এই যে কথা আছে, এই কথাটা না লিখলেও চলবে। এখানে একটু কথা লেখা স্যার আছে, জি জি স্যার, জি এটা স্যার, এই জি কথাটা স্যার। না লিখলেও চলবে, সমস্যা নেই। বাট হচ্ছে এরপর থেকে ওকে আপনি স্যার। লিখবেন যে আমরা জানি, বা আপনি স্যার শুরু করতে পারেন যে অ্যাপ্লাই দ্য কারশফ কারেন্ট ল ইউজ করে শুরু করে দিতে পারেন। বিকজ হচ্ছে এখানে যে I = IL + IC আছে, এটা কিন্তু কারশফ কারেন্ট ল ইউজ করে, হ্যাঁ কেবিএল, কেবিএল জি ইউজ, স্যার, কেবিএল কেসিএল ইউজ করে এটা অ্যাপ্লাই করা হয়েছে। কেস, জি স্যার। কেসিএল কেবিএল কেসিএল এর মধ্যে কনফিউজড হবেন না। একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে লুপ। লুপে হচ্ছে কেভিএল জি আর স্যার, হচ্ছে নোডে হচ্ছে কেসিএল। কেসিএল। ওকে,
আর আর কারো কোনো এনকোয়ারি আছে কিনা এই প্রমাণ নিয়ে? কারো কোনো কোনো কিছু জিজ্ঞাসা আছে এই প্রমাণ নিয়ে? এই এখানে যে পাশে এই ফিগারটা না দিলেও চলবে, এখানে যে ফিগারটা আছে সেই ফিগারটা না দিলেও চলবে। আবার এখানে মেনটেন করবেন হচ্ছে এখানে যে এই এই জিনিসটা, অর্থাৎ এখানে যে ইএম বলতে আপনি কি বুঝেন, ছোট হাতের ই বলতে আপনি কি বুঝেন, তারপর হচ্ছে এল বলতে আপনি কি বুঝেন, সি বলতে আপনি কি বুঝেন, এগুলো কিন্তু যেখানে দেখেন অ্যাব্রিভিয়েট বলা আছে, সো এই অ্যাব্রিভিয়েট গুলো লেখার চেষ্টা করবেন, এগুলো একটু লেখার চেষ্টা করবেন। আর এখানে তো হচ্ছে যারা একটু ডেরিভেশন বুঝেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি ইজি। তারপরেও কিন্তু আমি আপনাদের, আমার লেকচার আছে একটা এটার উপরে, বা আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ওখানে আমি এটা বলে দিয়েছি যে এটা কিভাবে এখানে এম ডিভাইডেড বাই রুট ওভার এলসি সাইন টি রুট ওভার এলসি আসছে, এটা কিন্তু আমি ওখানে বলে দিচ্ছি। কেউ যদি ডেরিভেশন একটু দুর্বল থাকেন তাহলে ওই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে এটা কিভাবে আসছে, এম রুট ওভার এলসি সাইন টি রুট ওভার এলসি কিভাবে এটা থেকে আসলো, সেই ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে এটাই হচ্ছে এখানে ডেরিভেশন করা হয়েছে। আর কোথায় ডেরিভেশন করা হয়েছে? আর কোথাও ডেরিভেশন করা হয়নি। আর এখানে হচ্ছে এই পাশে যে জিরো, এগুলো হচ্ছে cos 0 মানে হচ্ছে পাই বাই 2 আসবে। আরেকটা জায়গায় হচ্ছে, আরেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে sin পাই, sin পাই হচ্ছে sin 0 ডিগ্রি, sin পাই এর মান হচ্ছে 0, আর এটা হচ্ছে cos পাই বাই 2 এর মান হচ্ছে 0, মানে cos 90 ডিগ্রি, আর এটা হচ্ছে sin 180 এর মান হচ্ছে 0। সো এটা মনে থাকলে আশা করি আপনাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তারপরও বাসায় এই প্রমাণটা একবার করবেন, যেহেতু ধরে নিতে পারেন ওপেন বুক এক্সাম, তারপরে একটু বাসায় করবেন আর কি, আপনাদের জন্য ভালো হবে আর কি। কোশ্চেন আছে? ওকে স্যার, দেখে নেব। ঠিক আছে, তাহলে ম্যাথে যেতে পারি। ম্যাথটা তো ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছেন ম্যাথটা ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা এখানে যেভাবে আছে এইভাবেও আসতে পারে, বা মান চেঞ্জ হতে পারে। ওকে, এই হচ্ছে এখানে যা যা বের করতে বলছে এগুলো তো সবই বের করতে পারবেন যদি আপনি সূত্র মুখস্থ করেন। এই জন্যই আপনাদেরকে আমি বলি যে প্রমাণটা হচ্ছে এই পর্যন্ত আপনাদের করতে হবে। তাহলে আপনি কি করবেন, এই সূত্রগুলো, উপরে যে সূত্রগুলো প্রমাণ করে আসবেন, তখন কিন্তু আপনার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি এই ম্যাথটাতে আপনাকে যাই বের করতে বলবে আপনি কিন্তু বের করতে পারবেন। এখন যদি আপনি ডিরেক্টলি আপনাকে যদি আমি ধরাই দেই যে আপনার সামারিটা মুখস্থ করেন, আপনি মুখস্থ অনুযায়ী করে ফেললেন, বাট হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনি প্রমাণটা করে হাতে কলমে একবার লিখে আসেন, তাহলে কিন্তু আপনার এই যে এই যে সূত্রগুলো, এগুলো কিন্তু আর এখান থেকে বসে বসে মুখস্থ করতে হবে না। আপনার প্রমাণটা করে আসলেই কিন্তু আপনি বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে থাকলো। এবং ম্যাথ এখন যেভাবে ঘুরাক, ম্যাথ যেভাবে ঘুরানো থাকুক, আপনি কিন্তু ইজিলি বের করতে পারবেন। যেমন এখানে লেখা আছে হচ্ছে যে দ্য এক্সপ্রেশন অফ টি আর বি, যেমন এই ম্যাথটা করতে যে দেখেন আমাদের কত কিছু বের করতে হয়েছে, যে এক্সপ্রেশন অফ টি আর বি বের করতে যে আমাদের কত কিছু বের করতে হয়েছে। এখানে প্রথমে আই দেওয়া ছিল, সেখান থেকে আমরা ওমেগা এল বের করছি, ওমেগা এল থেকে আমরা বের করছি হচ্ছে ই বের করছি, ই বের করে সেটাকে আবার হচ্ছে √2 দ্বারা গুণ করছি। তো ওভারঅল আমরা অনেক কিছু বের করছি। সো আপনি যদি উপরের যে আমি ডেরিভেশনটা যদি আপনি এই পর্যন্ত শিখেন বা এই পর্যন্ত যদি করেন, তাহলে আর এই সামারিটা কষ্ট করে মুখস্থ করতে হবে না। আর যদি মুখস্থ করেন তাহলে একদিন মনে থাকবে, বেশি মনে থাকার কথা না, অর্থাৎ পরীক্ষা পর্যন্ত মনে থাকবে, তারপর ভুলে যাবেন। সো আপনি ডেরিভেশনটা ভালোভাবে করলে পরীক্ষার পরও মনে থাকবে, বা পাস করে যদি চলেও যান তাও মনে থাকবে যে পাওয়ার সিস্টেম প্রোডাকশনে একটা ডেরিভেশন করছিলাম বিশাল বড় একটা পেজে। আচ্ছা, 1 মিনিট সময় লেস, মানে 1 মিনিট থেকে কম আছে, লিংকটা কেটে যাবে। তো আর একটা নতুন লিংক দিলে তখন আমরা নেক্সট সামনের দিকে আচ্ছা শুরু করলাম। জি স্যার, শুরু করেন স্যার। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই এক্সাম্পলটা তো অলরেডি বললাম একবার, যে এই এক্সাম্পল যদি আসে তাহলে হয়তো বা মান চেঞ্জ করে আসতে পারে, তারপর হচ্ছে এটা চেঞ্জ হতে আসতে পারে, আর হচ্ছে এটাই চেঞ্জেবল, এটা হতে পারে যে মান চেঞ্জ হতে পারে। বাট হচ্ছে এখানে যেগুলো বের করতে বলছে এখানে আসলে চেঞ্জেবল তেমন কিছু নাও হতে পারে, বিকজ হচ্ছে
এগুলা তো উপরে অলরেডি আমরা একবার প্রমাণ করে আসছি এগুলা। সো এখানে যদি আপনি সূত্রগুলো ভালো করে পড়েন যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কাকে বলে, এবং অসিলেশনের ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে লেখা আছে যে fn = 1/2π√LC। সো এটা কনফিউজ হওয়ার কারণ নাই যে অসিলেশন ফ্রিকোয়েন্সি তো স্যার পড়ায়নি, এটা কোথা থেকে আসছে। এই যে এখানে কিন্তু সূত্রটা লেখা আছে fn = 1/2π√LC। এবং এই অসিলেশন ফ্রিকোয়েন্সি এখানে কেন আসছে এটাও যদি আপনাদেরকে ব্যাখ্যা করতে বলি, তাহলে আপনাদেরকে যদি বলা হয় যে m1 - cos t/√LC, এটা যেখান থেকে ডেরিভেশন হয়েছে, অর্থাৎ আপনি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, যেমন এই যে আমাদের যে প্রমাণটা আছে এখানে, এই যে যেমন আমরা বলছিলাম যে em/L হচ্ছে E/L প্লাস হচ্ছে C d²/dt², এটা থেকে কিন্তু ডিরেক্টলি আমরা এই সূত্র লিখছি m1 - cos t/√LC। এখানে এটা ডিরেক্টলি কিন্তু আমরা এটা লিখছি, যদিও এটা ডিরেক্টলি মানে প্রমাণ যেহেতু অনেক বড়, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা অনেক বড়, সেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আপনি করেন এটাকে, আমি যেমন আপনাদেরকে সম্ভবত আমার একটা ভিডিও আছে, অথবা আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম এটা নিয়ে যে কিভাবে এটা প্রমাণ আসছে এখানে m1 - cos t/√LC। এই সেই জায়গায় এটা প্রমাণ করতে যে এখানে অসিলেশন, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আসে, সেখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে এই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যদি বলেন এই যে fn = 1/2π√LC, সেখান থেকে কিন্তু এই যে প্রমাণ করতে গিয়েই আমাদের এখানে আসছে এই fn = 1/2π√LC। সো আবার কেউ বলবেন না যে স্যার তো ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন তো পড়ায়নি, এটা কোথা থেকে আসছে। ওকে, তাহলে আশা করি এই ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, ইনশাআল্লাহ আপনারা ম্যাথটা পারবেন। আরেকটা কথা হচ্ছে, ম্যাথে যে জিনিসটা আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে ইউনিট। ম্যাথের যদি ইউনিট ঠিক না হয় তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। ম্যাথের যে এককগুলো আছে, যেমন ফ্রিকোয়েন্সির একক হার্টজ, তারপর হচ্ছে এখানে যে রিস্ট্যাকিং ভোল্টেজ, এখানে যদিও এখানে ভোল্টেজ লেখা হয়নি, পরে এখানে ভোল্টেজটা লিখে দিবেন, রিস্ট্যাকিং ভোল্টেজ। সো এককগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে একক, আদারওয়াইজ আপনারা মার্ক কাটা যাবে। যেখানে যে এককগুলো আছে সেই এককগুলো, এখন বলতে পারেন যে স্যার ক্যালকুলেটরে যদি আমি ইউনিটগুলোকে যদি সেম করে ফেলি, ধরেন আপনি এখানে কি করলেন 1.6 মিলি হেনরি, এটাকে হেনরিতে নিয়ে যাবেন, আর মাইক্রো ফ্যারাডেকে যদি আপনি ফ্যারাডে নিয়ে যান তাহলে কিন্তু অনেক সময় ইউনিটের একটু পরিবর্তন হয়। আপনি ক্যালকুলেটরে যা আসছে তাই বসান, যেমন এখানে মাইক্রো সেকেন্ড, এটা এখানে এটা হচ্ছে মাইক্রো সেকেন্ড কেন আসছে, এটার এককটাই হচ্ছে এই আরআরবির এককটাই হচ্ছে ভোল্টেজ পার মাইক্রো সেকেন্ড। ভোল্টেজ পার মাইক্রো সেকেন্ড হচ্ছে আরআরবির একক। সো এককগুলো ভুল করা যাবে না, এককগুলোর ইউনিট সেম রাখতে হবে, একক যদি ভুল করেন মার্ক কাটা যাবে। ওকে, যদি 3 নাম্বার মডিউল নিয়ে কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি 4 নাম্বার মডিউলে চলে যেতে পারি। ওকে, 4 নাম্বার মডিউলে যেটা আমার জানার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং। হোয়াট ইজ রেজিস্ট্যান্স সুইচিং? আমি আপনাদেরকে সহজ ভাষায় বলছিলাম যে সার্কিট ব্রেকারের সাথে প্যারালালি যে রেজিস্ট্যান্স ইউজ করা হয় সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স সুইচিং। এই রেজিস্ট্যান্স সুইচিং আমাদের জানার জন্য প্রয়োজন, বিকজ হচ্ছে অনেক সময় যে হাই ভোল্টেজ লেখা আছে কন্টাক্ট স্পেসিফিক। আচ্ছা, তো রেজিস্ট্যান্স সুইচিং কি? রেজিস্ট্যান্স সুইচিং আমি আপনাদেরকে বলছিলাম যে অর্থাৎ সার্কিট ব্রেকারের সাথে প্যারালালি যে রেজিস্ট্যান্স ইউজ করা হয় সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স সুইচিং। এটা আমাদের জানার জন্য প্রয়োজন। এবং আমাদের যে R = ½ √L/C, আচ্ছা নাইম আহমেদ, আপনি যে মানে মেসেজে যে আচ্ছা চ্যাটে বক্সে যে মেসেজগুলো লিখছেন সেগুলো কিন্তু এখানে আমার কাছে আসতেছে। সো এখানে আসলে সবার জন্য তো ওপেন, সো এখানে এগুলো একটু না লিখলে ভালো হয়। কন্ট্রোল সিস্টেমের এটা আসলে না লিখলেই ভালো হয়, বিকজ মেসেজটা সবাই দেখতে পারে, আমিও আমার কাছে নোটিফিকেশন আছে তো। সো আপনি যদি আমার সাবজেক্ট নিয়ে কোনো কিছু জানা থাকে তাহলে এখানে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স সুইচিং হচ্ছে জানার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে R = ½ √L/C। এটা আমাদের জানার জন্য যেমন প্রয়োজন তেমন হচ্ছে আমাদের একটা ম্যাথ আছে আমরা জানি, সেই ম্যাথে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে R = ½ √L/C। এটা আমাদের কাজে লাগবে ম্যাথের জন্য। আর জানার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং কি। আমি বলছিলাম রেজিস্ট্যান্স সুইচিং হচ্ছে প্যারালালি, অর্থাৎ সার্কিট ব্রেকারের সাথে প্যারালালি যে রেজিস্ট্যান্স ইউজ করা হয় সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স সুইচিং। আর এখানে যে সূত্রটা আছে অর্থাৎ ম্যাগনিটিউড যেটাকে বলা হচ্ছে
opening resistance for the resistance switching is called R equal to half root over L by C. এই আরটা আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে। আরেকটা হচ্ছে কারেন্ট চপিং এর ক্ষেত্রে একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাফ LI হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ CB হোল স্কয়ার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ ইন্ডাকটেন্সের যে স্টোর এনার্জি এবং ইকুয়াল টু হচ্ছে ক্যাপাসিটর স্টোর এনার্জি দুইটা সমান হয়। কখন সমান হয়? কারেন্ট চপিং এর সময়। সো এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে ম্যাথের জন্য। আমাদের যে ম্যাথ আছে সেই ম্যাথের জন্য আমাদের এই সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। যেমন এখানে এই কনভারসেশনটাও মনে রাখতে হবে যে বি ইকুয়াল টু হচ্ছে আই রুট ওভার এল বাই সি। এখানে অনেক সময় হয়তো বা আই বের করতে বলতে পারে, বি বলে দিয়ে আই বের করতে বলতে পারে, অথবা এটাই এখানে চেঞ্জেবল যদি হয় এটাই হতে পারে যে এখানে যেমন বি বের করতে হয়েছে, এটাকে কনভারসেশন করে তো এটা বের করতে পারবেন আপনারা যে বি ইকুয়াল টু আই রুট ওভার এল বাই সি। এটা বের করতে পারবেন না আপনারা? আমাকে শুনছেন আপনারা? স্যার জি স্যার। স্যার এখানে b ইকুয়াল টু যে i রুট ওভার lc, যদি এখানে i বের করতে বলে তাহলে স্যার কি i এর জায়গায় b বসে যাবে? এখানে কি হবে বলেন? এখান থেকে এটা থেকে এই সূত্র থেকে উপরের সূত্র থেকে কনভারসেশন করে বলেন কি হবে? i যদি বের করতে চান তাহলে কি হবে? হাফ হাফ কাটা। আর v বাই রুট ওভার lc হবে। হ্যাঁ, হাফ হাফ কাটা। তাহলে হাফ হাফ যদি কাটা যায় তাহলে কি হবে? b থাকবে, আরটা হচ্ছে রুট ওভার c বাই l হবে। l বাই c না, c বাই l হবে। বুঝা যাচ্ছে? আপনি হাফ হাফ কাটা দেন। যদি আপনাকে আই বের করতে বলি তাহলে আপনি কি করবেন? এই এলটাকে ডিভাইডেড বাই করে দিবেন না? এল কে যদি আপনি ডিভাইডেড বাই করে দেন তার মানে কি সি বাই এল, আর বি এর উপর স্কয়ার আছে, আর এই পাশে আই এর উপর স্কয়ার আছে, তো আপনি স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে রুট ওভার হয়ে যাবে। তো রুট আর স্কয়ার কাটা, তার মানে বি খালি, আর থাকবে হচ্ছে সি বাই এল হবে। মানে হচ্ছে আই ইকুয়াল টু বি ইনটু রুট ওভার সি বাই এল যদি আই বের করতে বলে। জি স্যার, ক্লিয়ার। সো এই দুইটা সূত্র আমাদের ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথের জন্য লাগবে। যেমন এই ম্যাথটায় আমাদের এই দুইটা সূত্র ইউজ করা হয়েছে। সো এই দুইটা সূত্র যদি আপনি খুব ভালোভাবে মুখস্থ করেন, আশা করি এই ম্যাথ করতে সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট লাগবে আপনাদের এই ম্যাথটা করার জন্য। এখানে আরেকটু কারেকশন করে দিচ্ছি, এখানে 6.0 এটা অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে যে মানে ওই প্রশ্নতে কি আছে সেটা না দেখে কি করে এই 0.6 দিয়ে ম্যাথ করে দিয়ে চলে আসে। মানে শীটে যেটা আছে সেটাই, মানে স্যারের যে কোশ্চেন বা সেই কোশ্চেনে যদি হিন্দি অথবা মিনি হিন্দি থাকে তাহলে সেটা ভুল, আর শীটে যেটা দেওয়া আছে সেটা রাইট। 6 পয়েন্ট লিখে অনেকে অ্যান্সারটা করে চলে আসে, এটা কিন্তু ভুল। আপনি এখানে যে কাজটা করতে হবে, এখানে আনফরচুনেটলি 6 পয়েন্ট, এখানে যেমন নিচে কিন্তু হেনরি বলা আছে, দেখেন L ইকুয়াল টু 6 হেনরি। সো এখানে আনফরচুনেটলি ম্যাথে মানে যে এক্সাম্পলে কিন্তু এখানে H দেওয়া নাই। সো আপনারা H দিয়ে মনে রাখবেন, পরীক্ষায় হয়তো বা H থাকতে পারে অথবা মিলি হেনরি থাকতে পারে, কারণ ইন্ডাকটেন্সের একক মানে সাধারণত হেনরি আর মিলি হেনরির ভিতরে লিমিট থাকে সব জায়গায়, এর উপরে বা নিচে যায় না, মিলি হেনরি আর হেনরির ভিতরেই থাকে আর কি। ম্যাথের ক্ষেত্রে ম্যাথগুলোতে এই এককগুলো ইউনিটটা ইউজ করা হয় হেনরি আর মিলি হেনরি, আর ক্যাপাসিটর ক্ষেত্রে মাইক্রোফ্যারাডে অথবা ফ্যারাডে ইউজ করা হয়। পিকো এগুলো কম ইউজ করা হয়, পিকো ন্যানো এগুলো একটু কম ইউজ করা হয়। মাইক্রো আর এটা হচ্ছে ফ্যারাডে, নরমাল ফ্যারাডে এটা বেশি ইউজ করা হয়। আর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে হেনরি আর এটা হচ্ছে মিলি হেনরি এই জিনিসটা ইউজ করা হয়। সো এখানে যে মানে হেনরি দেওয়া নাই তাই 6 পয়েন্ট দিয়ে করে ম্যাথ করে দিয়ে আসবো, এটা করবেন না। সো এটা করলে কিন্তু আপনারা অনেক সময় ম্যাথ আমি কিন্তু জিরো দিয়ে দিব, মানে এটা হচ্ছে অনেকেই করবে কি যারা অনলাইন ক্লাসে আসেন তারা তো এটা বুঝছেন, এখানে এটা করবেন, বাট যারা দেখা যাচ্ছে যে অফলাইন অর্থাৎ যারা গুগল ক্লাস তারা এই কাজটা করবে অনেকেই, যে 6 পয়েন্ট দিয়ে করে দিয়ে চলে আসবে, বলবে যে আমি ম্যাথ। তখন কিন্তু আপনি এই শুধু যদি পরীক্ষায় যে ম্যাথ আসবে সেই ম্যাথের ইউনিট যদি আপনি ইউজ না করেন, আপনি যদি শীটে যে ম্যাথ দেওয়া আছে সেই ম্যাথের ইউনিট লিখে দিয়ে চলে আসেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সার হবে না। কারণ আমি বারবারই বলি যে আমি অ্যান্সার কিন্তু আমি কম দেখি, আপনার প্রসিডিউরটা ঠিক আছে কিনা। প্রসিডিউর মানে হচ্ছে আপনি যখন ক্যাপাসিটি ইকুয়াল টু এটা লিখবেন 0.01 মাইক্রোফ্যারাডে, আবার ইন্ডাকটেন্স H ইকুয়াল টু যখন 6 মিলি হেনরি লিখবেন, আমি আপনার এই প্রসিডিউরগুলো সবচেয়ে বেশি ফলো করি। এবং এই ম্যাথেও যদি আপনি বলেন যে স্যার কি চেঞ্জ আসতে পারে, এই ম্যাথের চেঞ্জ আসতে পারে, মানের একটা চেঞ্জ আসতে পারে। এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয় যে মানের চেঞ্জ আসতে পারে, যেহেতু সূত্রে তেমন কোনো চেঞ্জ নাই। সূত্র তো বি ইকুয়াল টু যদি আসে তাহলে সূত্র যেটা আছে সেটা হবে আই ইকুয়াল টু, আসলে একটু চেঞ্জ হবে। আর আর এর তো তেমন কোনো চেঞ্জ নাই, বিকজ হচ্ছে আর বের করতেই হবে, আর ইকুয়াল টু হাফ রুট ওভার এল বাই সি।
সো এই সূত্রতেও আপনাদের কোনো কনফিউজ থাকার কথা না, বিকজ এই সূত্র আমি আপনাদেরকে সলভ করে দিছি। যদি আপনাদের ইনকোয়ারি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এই ম্যাথ নিয়ে যদি কারো কোনো আঁচ থাকে। Magnetizing current of 10 ampere. স্যার কি যদি একটু কাইন্ডলি ম্যাথটা একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, দেখেন এখানে বলছে Thank you, sir. ইন আ সিস্টেম অফ 132, এটা হচ্ছে একটা 132 এর একটা সিস্টেমের কথা বলা হচ্ছে, যেখানে বলছে যে ফেজ টু গ্রাউন্ড ক্যাপাসিট্যান্স দেওয়া আছে হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে এন্ড দা ইন্ডাক্ট্যান্স ইজ হচ্ছে 6.0 হেনরি। যেহেতু এই যে নিচে হেনরি আছে এজন্য আমি হেনরি দিয়ে বললাম। তো এখন আপনাকে বের করতে বলছে যে ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাপিয়ারিং অ্যাক্রস দ্য পোল অফ সার্কিট ব্রেকার। মানে কি, সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যে পোল আছে সেই পোলে আপনাকে ভোল্টেজ বের করতে হবে। সো যেহেতু এখানে ইন্ডাক্ট্যান্স দেওয়া আছে এবং হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, সো আমরা এবং আবার এখানে বলেও দেওয়া আছে যে I ইকুয়াল টু ম্যাগনেটাইজিং কারেন্টের কথা বলা আছে 10 এম্পিয়ার ইজ ইন্টারাপ্টেড। সো আমরা সূত্র জানি যে B ইকুয়াল টু, এই সূত্র আমরা জানি, মেন সূত্র মনে রাখবেন, হাফ রুট অফ LI হোল স্কয়ার ইকুয়াল টু হাফ CB হোল স্কয়ার। এখান থেকে B বের করতে পারবো, আমাকে বের করতে হবে B ভোল্টেজ অ্যাপিয়ারিং অ্যাক্রস বের করতে হবে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে। সো এই জন্য আমাকে এই বিটা ইউজ করতে হবে, এই সূত্রটা ইউজ করতে হবে যে B ইকুয়াল টু I রুট ওভার L বাই C। এখন I দেওয়া আছে 10, L দেওয়া আছে হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড এবং C দেওয়া আছে হচ্ছে 6 হেনরি। সো আপনি যদি এটাকে বসান তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনার অ্যানসার আসবে 245 কিলো ভোল্ট আসবে। কেন কিলো ভোল্ট আসবে? ওই যে এখানে 0.01 এখানে আবার 10 টু দি পাওয়ার ইনভার্স 6 আছে, এটা উপরে চলে গেলে প্লাস 6 হয়ে যাবে। তো যার কারণে ক্যালকুলেটরে বসালে এরকম রেজাল্ট এরকম অ্যাপ্রক্সিমেটলি 254 কিলো ভোল্ট আসবে। এরপর বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ভ্যালু আপনাকে বের করতে হবে। কার রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে? টু বি ইউজড অ্যাক্রস দ্য কন্টাক্ট গ্যাপ। কন্টাক্ট গ্যাপের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে, কি কারণে ইউজ করা হয়েছে? টু এলিমিনেট দ্য রিস্ট্যাকিং ভোল্টেজ ট্যানজেন্ট, অর্থাৎ ট্যানজেন্ট ভোল্টেজটা এলিমিনেট করার জন্য। সো আপনাকে এই রেজিস্ট্যান্স বের করতে হবে, যেহেতু সার্কিট ব্রেকারের অ্যাক্রসে বলছে, তার মানে আমাদের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে R ইকুয়াল টু হাফ রুট ওভার L বাই C। এই সূত্র ইউজ করে আমাকে বের করতে হবে, এই রেজিস্ট্যান্সেরই বের করতে হবে যে রেজিস্ট্যান্সের সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ইউজ করা হয়েছে। এই রেজিস্ট্যান্সের মানে আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে R ইকুয়াল টু হাফ রুট ওভার L বাই C। তো আপনি L এর মান জানেন, L এর মান কত দেওয়া আছে? 0.01 মাইক্রোফ্যারাডে দেওয়া আছে, আর একটা হচ্ছে আমার হেনরি ইন্ডাক্ট্যান্স দেওয়া আছে 6.0 হেনরি। সো আপনি যদি মান বসান তাহলে আপনি অ্যাপ্রক্সিমেটলি রেজাল্টটা কেমন পাবেন? এরকম 12.25 কিলো ওহম। এখন আপনি যদি 12 কিলো ওহম না লেখেন, আপনি যদি এটা লেখেন তাও কোনো প্রবলেম নেই। 2.5 ইনটু হচ্ছে 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 4 ওহম, এটাকে ভাঙ্গায় লিখবেন। অনেকেই যে কাজটা করছেন সিটিতে, সেটা হচ্ছে কি করছেন, অ্যানসার বের করেন, মানে না লিখে সে কি করছে, ওই জাস্ট হচ্ছে মানে একটা ইয়াতে রেখে দিস। এটা করবেন না, অ্যানসারটা এনে যে কোনো একটা ইউনিটে রেখে দিতে পারেন, বাট অ্যানসারটা কখনো এরকম লিখবেন না যে 0.5 ইনটু 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 4। অ্যানসারটা এরকম লিখবেন, এটাকে টোটালটা গুণ করবেন, গুণ করে যা আসে তাই বসাবেন। আপনার ক্যালকুলেটর ইএনজি চাপলে সম্ভবত কিলো হোমে চলে আসে, শিপ ইএনজি চাপলে কিলো হোমে আসে। সো আপনি শিপ ইএনজি যদি না চাপতে জানেন তাহলে আপনি ডাইরেক্টলি হোমে অ্যানসার লিখে দিবেন। তবে এটা লিখবেন না যে 0.5 ইনটু 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 4, মানে এখানে যেভাবে কপি করছে আপনার পরীক্ষা আবার এভাবে কপি করে দিবেন না, এই জিনিসটা যেন না হয়। এবং এটা আপনারা সিটিতে অনেকেই কাজটা করছেন যে অ্যানসার দেখার নেই, বাট অ্যানসারটা দেখানোর চেষ্টা করবেন। ওকে, আমার কোশ্চেন বুঝতে পারছেন? যিনি অ্যানসার কোশ্চেন করছেন আমাকে? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখানে চেঞ্জ হলেও স্যার মানের একটু চেঞ্জ হবে আর কি। ওকে, তারপর আসেন হচ্ছে another important topics for your exam, mid exam, advantage of sulfur hexafluoride গ্যাসের জন্য। সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের অ্যাডভান্টেজ পরীক্ষা আসে আপনারা, তাহলে এখান থেকে আমি আপনাদের শর্ট করে দিছি। আপনাদের যদি আমার শর্ট পছন্দ না হয় তাহলে আপনারা নিজের মতো শর্ট করে লিখবেন, তবে যে যত ভালো লিখবেন তার মার্ক তত বেশি হবে, বিকজ অ্যাডভান্টেজ বলে কথা। এখন অ্যাডভান্টেজ বলে কথা এবং এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো যার অ্যাডভান্টেজ যত ভালো হবে সে তত বেশি ভালো মার্ক পাবে। সো অ্যাডভান্টেজের জায়গায় অনেক সময় ম্যারিট ডিমেরিট লেখা থাকে, আমি আবারও বলছি ম্যারিট ডিমেরিট লেখা থাকে। সো কনফিউজড হওয়ার কারণ নাই, ম্যারিট মানে অ্যাডভান্টেজ আর ডিমেরিট মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ।
সো কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এবং ডিসঅ্যাডভান্টেজ যেমন এই যে এখানে লিখে দিচ্ছে কিন্তু ডিমেরিট সালফার হেক্সাফ্লোরাইড। সো অ্যাডভান্টেজ যদি আসে ডিসঅ্যাডভান্টেজ আসে তাহলে এখান থেকে উপরে থেকে আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে লিখতে পারেন। অথবা আপনারা যদি নেট কপি হচ্ছে, আমি অনেক সময় নেট কপি একটু অ্যাপ্রিসিয়েট করি যদি আপনার নেট কপিটা ঠিক থাকে। অনেকে কি করে নেট থেকে মানে অ্যাডভান্টেজ গুলো কোটেশন আকারে লিখলে হচ্ছে কি বেসিকটা একটু ভালো থাকে, মানে এরকম যদি 1 2 বা এরকম যদি কোটেশন আকারে লেখেন তাহলে জিনিসটা একটু বেসিকটা ভালো থাকে। অনেকে কি করে অ্যাডভান্টেজ ওই প্যারাগ্রাফ আকারে লিখে দেয়, প্যারাগ্রাফ আকারে লিখলে কিন্তু অ্যাডভান্টেজ ভালো দেখায় না। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো সবসময় হচ্ছে এরকম কোটেশন আকারে লিখলে সবচেয়ে ভালো হয় এবং মনে থাকে, এটা হচ্ছে সবচেয়ে বেশি। সো কেউ যদি নেট কপি লিখতে চান তাহলে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, তবে নেট থেকে কোটেশন আকারে লেখার চেষ্টা করবেন। যদি আপনি উইকি মিডিয়া ইউজ করেন অথবা যে কোনো যদি আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নেন তাহলে আপনি সেখানে কোটেশন আকারে সেটা লেখার চেষ্টা করবেন। যে কোটেশন আকারে যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে আপনি কোটেশন আকারে সেটা সাজায় লেখার চেষ্টা করবেন। আশা করি ম্যারিট ডিমেরিট আপনাদের প্রবলেম হওয়ার কথা না, যেহেতু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই দিছি এবং আপনাদেরকেও মনে হয় ভাই ভাই দৌড়ছিলাম আমি একটু। সো এটাই ছিল আমাদের হচ্ছে মডিউল 4 চলে গেল, তাই না? আমাদের মডিউল 4 শেষ। ওকে, এখন আসেন হচ্ছে মডিউল 5। মডিউল 5 এ হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অটো রিক্লোজার। এটা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝাই দিছি অটো রিক্লোজার কাকে বলে। অটো রিক্লোজারটা ভালো করে পড়বেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি একবার যদি একটু বলে যাই, অটো রিক্লোজার হচ্ছে একটা স্পেশাল মেকানিজম সার্কিট ব্রেকার, যেটা হচ্ছে সিস্টেমে যদি কোনো ফল্ট হয়, তাহলে সেটা ওপেন হয়ে যাবে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। আবার অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক্যালি সে আবার ক্লোজ হয়ে যাবে। এখন বলছে যে যদি ওই ডিলে টাইমের ভিতর যদি ফল্টটা ক্লিয়ার না হয়, তাহলে ফল্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, যদি ওই সময়ের মধ্যে যদি ফল্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কন্ট্যাক্টটা ক্লোজই থাকবে। আর যদি মানে ওই সময়ের ভিতরে যে ডিলে শর্ট টাইমের কথা বলা হচ্ছে সেই শর্ট টাইমের ভিতরে যদি ফল্টটা ক্লিয়ার না হয় তাহলে সেটা ওপেনই থাকবে। এখন এই পদ্ধতিতে অর্থাৎ এই যে বলা হয়েছে যে শর্ট টাইমের একটা কথা বলা আছে, ডিলে টাইমের একটা কথা বলা আছে, এই পদ্ধতিতে সার্কিট ব্রেকারটা চেষ্টা করে 3 বার ক্লোজ হওয়ার জন্য, মানে বন্ধ হওয়ার জন্য চেষ্টা করে। বলছে যে এখন যদি ফল্ট যদি তারপরে যদি কোনো কারণে ফল্ট এক্সিস্ট থেকে যায় তাহলে সার্কিট ব্রেকারটা রিমেইন ক্লোজ, রিমেইনই থাকবে অর্থাৎ ওপেনই থাকবে সে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সার্কিট ব্রেকারে মানে ফল্টটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এই অটো রিক্লোজার যে সার্কিট ব্রেকার সেই সার্কিট ব্রেকার ওপেনই থাকবে। মানে এটা হচ্ছে অটো ভাবে কাজ করবে, ম্যানুয়াল কোনো কিছু নাই, অটো সে সবকিছু করে ফেলবে আর অটো টিপ করবে, অটো ক্লোজ হয়ে যাবে, অটো ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে অটো রিক্লোজার। সো পরীক্ষা আসলে এখান থেকে ব্যাখ্যা দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আপনি একটু ভালোভাবে লিখবেন তাহলে নেট থেকে নামায় আর একটু ভালোভাবে লিখতে পারেন, এটা আপনার উপর ভালো। তবে এখানে যতটুকু লিখছে এখানে মানে যথেষ্ট মানে ইনফরমেশন এখানে দেওয়া আছে অটো রিক্লোজারের জন্য। ওকে, তারপর হচ্ছে আসি নিউট্রাল আর্থিং। বলছিলাম যে নিউট্রাল আর্থিং হচ্ছে আপনাদের জানার জন্য ইম্পর্টেন্ট একটা টপিকস, ভাইবা তো অনেক সময় জিজ্ঞাসা করে নিউট্রাল আর্থিং কাকে বলে। টাইপস অফ নিউট্রাল আর্থিং এর কথা বলা হয়েছিল, যে টাইপস অফ নিউট্রাল আর্থিং আসলে যদি বলা হয় তাহলে আমরা বলছিলাম যে 4 ধরনের নিউট্রাল আর্থিং হয়। একটা হচ্ছে সলিড আর্থিং, রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং, রিঅ্যাকট্যান্স গ্রাউন্ডিং, আর হচ্ছে রেজোন্যান্ট আর্থিং। এই 4টা নিউট্রাল আর্থিং ইউজ করা হয়, এটা আমাদের জানার জন্য প্রয়োজন। আর পরীক্ষার জন্য প্রয়োজন হচ্ছে আইসোলেটর। আইসোলেটর হচ্ছে পরীক্ষার জন্য প্রয়োজন। যে এই আইসোলেটরটা কি? আইসোলেটরটা হচ্ছে একটা ডিসকানেক্টিং সুইচ যেটা অপারেট করে অনলি আন্ডার নো লোড আর হচ্ছে নো ফল্ট কন্ডিশন। এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আইসোলেটর ইট ইজ আ ডিসকানেক্টিং সুইচ দ্যাট ক্যান অপারেট অনলি আন্ডার নো লোড নো ফল্ট কন্ডিশন। আরেকটা পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে হোয়াই উই ইউজ আইসোলেটর এট বোথ সাইড অফ সার্কিট ব্রেকার, অর্থাৎ সার্কিট ব্রেকারের দুই পাশে কেন আইসোলেটর ইউজ করা হয়। এটার মেইন কারণ হচ্ছে যেহেতু এটা একটা ডিসকানেক্টিং সুইচ, তার মানে যদি এখানে আবার বলা আছে যে অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট অপারেশন এন্ড ফর মেইনটেনেন্স সেফটি, এই কথাটুকুই বোঝা যায় যে আমাদের অ্যাক্সিডেন্ট অপারেশন অথবা আমরা যদি আমাদের সেফটির ক্ষেত্রে মেইনটেনেন্সের ক্ষেত্রে যদি আমরা সেফটি চাই বা আমাদের সেফটি প্রয়োজন হয়, যার ফলে কিন্তু আমরা যার কারণেই কিন্তু আমরা সার্কিট ব্রেকারের দুই পাশে আইসোলেটর ইউজ করি। এই ক্ষেত্রে এখানে যদি পরীক্ষা আসে হোয়াই উই ইউজ আইসোলেটর এট বোথ সাইড অফ সার্কিট ব্রেকার, তাহলে এই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে আগে আইসোলেটরের সংজ্ঞাটা দিয়ে দিবেন, যে আইসোলেটর কাকে বলে এই সংজ্ঞাটা দিবেন, যে ইট ইজ আ ডিসকানেক্টিং সুইচ দ্যাট ক্যান অপারেট অনলি আন্ডার নো লোড এন্ড নো ফল্ট কন্ডিশন সংজ্ঞাটা দিয়ে দেন হচ্ছে এই কথাটা লিখবেন হোয়াই উই ইউজ আইসোলেটর এট বোথ সাইড অফ সার্কিট ব্রেকার। এখানে যে যেটা ইউজ করছে সেটা দিলে আপনাদের জন্য এনাফ।
এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে জানার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারলকিং বিটুইন আইসোলেটর, সার্কিট ব্রেকার এন্ড আর্থিং সুইচিং। এটা হচ্ছে জানার জন্য ইম্পর্টেন্ট যে ধরেন আপনি একটা জায়গায় কাজ করতে গেলেন, তাহলে আপনি যদি আপনাকে কানেকশন দিতে বললো, যে আপনাদের হেড অফিস থেকে আপনাকে ফোন দিয়ে বললো যে তুমি কানেকশনটা ঠিক করে ফেলো, তখন আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ওপেন আর্থিং সুইচে, অর্থাৎ আর্থিং সুইচটাকে আপনাকে ওপেন করতে হবে এবং হচ্ছে ক্লোজ করতে হবে আইসোলেটর, আর এটা হচ্ছে ক্লোজ করতে হবে সার্কিট ব্রেকার। এই তিনটা জিনিস আপনাকে, তাহলে আপনার কি হবে, সিস্টেমটা রিলায়েবল হবে অথবা সিস্টেমটা কানেকশন হবে। আর যদি ব্রেক হয়, অর্থাৎ যদি মনে করেন যে ফল্ট হলো, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যদি ম্যানুয়াল সার্কিট ব্রেকার হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে যে সার্কিট ব্রেকারটা ওপেন করতে হবে। আবার সার্কিট ব্রেকারের যে আইসোলেটর আছে, আমরা বলছিলাম যে সার্কিট ব্রেকার দুই পাশে আইসোলেটর ইউজ করে, সেই আইসোলেটর ওপেন করতে হবে আর ক্লোজ করতে হবে আর্থিং সুইচিং। এটা হচ্ছে আমাদের জানার জন্য প্রয়োজন, যে আপনাকে একটা প্রসিডিউর আপনার মনে রাখা। যেমন আমরা বলি না অনেক সময় যে আপনি যখন একটা কাজ করতে যান, কাজের প্রসিডিউর, এটাও এরকম যে টু মেক আ কন্টাক্ট, টু ব্রেক আ কন্টাক্ট। মেক কন্টাক্টের জন্য আপনার কি কি কাজগুলো করতে হবে আর ব্রেকের জন্য কি কি কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসেন হচ্ছে লাইটিং অ্যারেস্টার বা সার্জ অ্যারেস্টার অথবা লাইটিং ডাইভার্টার। জি স্যার। হ্যালো স্যার, আছেন? একটু ওয়েট ওয়েট। আছে আছে স্যার আছে। শাহেদ বন্ধু, শাহেদ, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটা মিটিং এর আয়োজন করতে চাইছিলেন? স্যার চলে আসছে, হ্যাঁ আমি পরে কথা বলবো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। জি স্যার। যেটা বলছি সেটা হচ্ছে যে লাইটিং অ্যারেস্টার, সার্জ অ্যারেস্টার অথবা লাইটিং ডাইভার্টার যেটাকে বলা হয়। সো এটা যদি পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলতে পারেন, পরীক্ষা চলে আসছে আর কি। সো এটা হচ্ছে কি যে যদি আসে, তাহলে এখানে যে ডিসক্রাইবটা করা আছে উইথ ফিগার নিয়ে আপনাকে ডিসক্রাইবটা করতে হবে, উইথ ফিগার নিয়ে ডিসক্রাইব করতে হবে। আমি যদি আপনাদেরকে লাইটিং অ্যারেস্টার যদি আরেকটু বলি, এটা আপনাদের বেসিক সবারই মোটামুটি ক্লিয়ার যে লাইটিং অ্যারেস্টার হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে আসলে অতিরিক্ত যখন হচ্ছে স্পার্ক হয়, তখন হচ্ছে অতিরিক্ত কারেন্টটাকে সে গ্রাউন্ডে নিয়ে যায়। সো আশা করি আপনাদের এখানে জাস্ট হচ্ছে এতটুকু মনে রাখতে হবে যে এই অর্থাৎ লাইটিং অ্যারেস্টার অথবা সার্জ অ্যারেস্টারের ভিতরে যে মেইন ইকুইপমেন্ট সেটা হচ্ছে এমওভি, মেটাল অক্সাইড ব্যারিস্টার। এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে যদি আপনারা কাজ করতে চান। কেউ যদি পাওয়ার প্ল্যান্টে কাজ করেন বা পাওয়ার জেনারেশনের সেক্টরে বা যদি এসব জায়গায় কাজ করতে চান, সেই ক্ষেত্রে এই মেটাল অক্সাইড ব্যারিস্টার এমওভি এটা একটু জানতে হবে। সো এই এমওভি আসলে যেটা কাজ করে, এমওভি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ড রেজিস্টার, যেটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ড রেজিস্টার, আর একটা হচ্ছে এর ভিতরে এয়ার গ্যাপ থাকে, অর্থাৎ যেটা হচ্ছে একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার এবং হচ্ছে এয়ার গ্যাপ থাকে হচ্ছে এই লাইটিং অ্যারেস্টারের ভিতরে। সো আশা করি আপনাদের সবাই এই লাইটিং অ্যারেস্টার সম্পর্কে জানেন। এটা নিয়ে আসলে আর বলার প্রয়োজন আমি মনে করছি না, বিকজ হচ্ছে এটা অনেকটা ইজি। তবে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে এই ফিগারটা ড্র করতে হবে এবং নিচে যে ফিগার আছে সেই ফিগারটাও ড্র করতে হবে। যেমন এখানে বলে দেওয়া আছে উপরে পিকটা কি বলছে, যে পিক বলছে যখন হচ্ছে প্রচুর পরিমাণ ভোল্টেজ হয়, অর্থাৎ যখন আমাদেরকে মানে স্পার্ক হয়, তখন কিন্তু আমাদের নরমাল ভোল্টেজ কিন্তু এই যে এখানে নিচের যে ফিগারটা, অর্থাৎ নিচের ফিগারে দেখেন একটা সাইন ওয়েভ, একটা কার্ভ বলে দেওয়া আছে। নিচের যে কার্ভটা, সেই কার্ভটা হচ্ছে কিন্তু আমাদের নরমাল ভোল্টেজ, বাট হচ্ছে উপরে যে ভোল্টেজটা সেটা হচ্ছে যখন আমাদের সার্জ হয়, অর্থাৎ আমাদের যখন স্পার্ক হয়, তখন হচ্ছে আমাদের উপরে ভোল্টেজটা আমাদের কাজ করে। ওকে, এই পর্যন্ত ছিল হচ্ছে আপনাদের মডুল এবং হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম। এবং এখন তো হচ্ছে আপনাদেরকে আমি সবকিছু বললাম, যেগুলো যেগুলো বলছি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তো অবশ্যই পড়তে হবে, যেগুলো বলছি জানার জন্য প্রয়োজন সেগুলো হচ্ছে অবশ্যই পড়বেন, বিকজ হচ্ছে
পরীক্ষা ভালো মার্ক পাওয়াটাই আসলে মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জানতে হবে, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। কারণ পরীক্ষা হচ্ছে একটা জাস্ট সোয়াপ, আর জানাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো যেগুলো বলছি জানার জন্য এগুলো অবশ্যই ভালো করে একটু পড়বেন, আর যেগুলো পরীক্ষার জন্য বলছি সেগুলো তো বুঝতেই পারতেছেন, এগুলো আর বলে আর কিছু বলছি না। এখন বলেন এই মডিউল 5 পর্যন্ত কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। অটো রিক্লোজারটা একটু ব্যাখ্যা করে বলেন। আচ্ছা, অটো রিক্লোজার আর একটু ব্যাখ্যা করব। আচ্ছা, অটো রিক্লোজার কোথায় গেল? ওকে, অটো রিক্লোজার হচ্ছে, যদি একদমই সহজ ভাষায় বলছি যে ইট ইজ এ স্পেশাল টাইপ অফ সার্কিট ব্রেকার। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সার্কিট ব্রেকার ইন হুইচ, যেখানে মেকানিজম ইজ প্রোভাইড, যেখানে একটা মেকানিজম প্রোভাইড করা হয় সো দ্যাট, যাতে করে দ্য কন্টাক্ট অফ সার্কিট ব্রেকার, সিবি মানে সার্কিট ব্রেকার, উইল বি ওপেন, যেটা কি হবে, যেটা প্রোভাইড করবে সার্কিট ব্রেকার ওপেন হবে। কেন ওপেন হবে? ডিউ টু ফল্ট অন দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেমে ফল্টের কারণে সার্কিট ব্রেকার ওপেন হবে, যেটা প্রোভাইড করবে এই অটো রিক্লোজার। তাহলে সহজ কথা যদি বলি, তাহলে অটো ক্লোজারটা কি? অটো ক্লোজার হচ্ছে এমন একটা সার্কিট ব্রেকার যেটা আসলে একটা স্পেশাল মেকানিজম আপনাকে দিবে, যার মাধ্যমে সিস্টেমে যদি কোনো ফল্ট হয় তাহলে সার্কিট ব্রেকারটাকে সে ওপেন করবে। ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে then the contact of circuit breaker will be automatically closed after a short delay। বলছে কি, একটা নির্দিষ্ট সময়ের পর এই সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট সময়টা কি বলছে? ওই সময়ের ভিতরে কিন্তু ফল্টটা ক্লিয়ার হতে হবে, এটা হচ্ছে মেইন কথা। কারণ ফল্ট যদি ক্লিয়ার না হয় তাহলে সার্কিট ব্রেকার ক্লোজ হবে না। কারণ আমরা জানি যে সার্কিট ব্রেকার যখনই ক্লোজ তখন হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন বা আমাদের রিলায়েবল সিস্টেম, অর্থাৎ আমরা যদি বলি সার্কিট ব্রেকার এখন কাজ করতেছে, তার মানে সে কিন্তু ক্লোজ অবস্থায় থাকে। কাজ করা মানে সে ক্লোজ অবস্থায় থাকে, আর যখন ফল্ট হয় তখন সে ওপেন হয়ে যায়, অর্থাৎ কানেকশনটাকে ডিসকানেক্ট করে দেয়। তাহলে কি বললাম যে এটা হচ্ছে একটা স্পেশাল মেকানিজম আপনাকে দিবে, যদি সিস্টেমে কোনো ফল্ট হয় তাহলে সে সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিবে। আবার কি হবে, একটা নির্দিষ্ট সময়ের পরে সে আবার ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে কোনো কিছু করতে হবে না, সে অটোমেটিক্যালি করবে। এরপরে যদি আরেকটু ব্যাখ্যা করতে চান যে আসলে এই জিনিসটা কিভাবে হবে, কি হবে, এটা যদি একটু ব্যাখ্যা করতে চান তাহলে কি হয়, ইফ দ্য ফল্ট ইজ রিমুভড, যদি ফল্টটা রিমুভ হয় উইথিন দিস ডিলে টাইম, এই যে সময় শর্ট ডিলে কথা বলা হয়েছে, এই ডিলে টাইমের ভিতরে যদি আমার ফল্টটা চলে যায় তাহলে কি হবে, দ্য কন্টাক্ট উইল রিমেন ক্লোজ। তাহলে কি হবে, কন্টাক্টটা ক্লোজেই থাকবে, অর্থাৎ ক্লোজ হওয়ার যেহেতু চেষ্টা করবে সে, তাহলে কি ফল্টটা চলে যাওয়ার পর সে ক্লোজেই থাকবে। আদারওয়াইজ ইট উইল বি ওপেন। আদারওয়াইজ কি, যদি ফল্টটা ক্লিয়ার না হয় তাহলে কি হবে, আমার এই অর্থাৎ আমাদের সার্কিট ব্রেকারটা ক্লোজে থাকবে। এই পদ্ধতিতে, অর্থাৎ এই যে শর্ট টাইমের কথা বলা হয়েছে, এই যে শর্ট ডিলে টাইমের কথা বলা হয়েছে, এই পদ্ধতিতে সার্কিট ব্রেকার চেষ্টা করে যে 3 বার চেষ্টা করে ক্লোজ হওয়ার জন্য, ট্রাই টু ক্লোজ ইটস কন্টাক্ট 3 টাইমস, 3টা টাইম চেষ্টা করে ক্লোজ হওয়ার জন্য। এখন সে কখন ক্লোজ হবে, যখন যদি ফল্টটা ক্লিয়ার হয়, ফল্টটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে ওপেনে থাকবে। এরপরে বলছে ইফ দ্য ফল্ট স্টিল এক্সিস্ট, যদি ফল্টটা থেকেই যায়, মানে সার্কিট ব্রেকার তো চেষ্টা করতেছে ক্লোজ হওয়ার জন্য ফল্টটা যাতে ক্লিয়ার হয়, যদি তারপরে যদি ফল্টটা স্টিল এক্সিস্ট, ফল্টটা যদি থেকেই থাকে তাহলে কি হবে, সার্কিট ব্রেকার উইল রিমেন ওপেন। তাহলে সার্কিট ব্রেকারটা ওপেনে থাকবে, সে আর ক্লোজ হবে না। তখন আপনাকে হয়তো বা ম্যানুয়ালি এসে ফল্টটা ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনাকে আবার এটাকে রিসেট দিতে হবে অথবা যে কোনো একটা কিছু করতে হবে। বাট অ্যাকচুয়াল অটো রিক্লোজার কাজ হচ্ছে সে অটোমেটিক্যালি সবকিছু অটোমেটিক্যালি করে ফেলবে। ক্লিয়ার? কোথায় গেছেন আপনারা? Yes, জি sir, স্যার, clear. ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, বলেন এখন এই পুরো 1 থেকে 5 পর্যন্ত মডিউল নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোথাও কারো কোনো কিছু জানার আছে কিনা, কোথাও কারো কোনো প্রবলেম আছে কিনা বলতে পারেন। হ্যাঁ বলেন, নুরুল ইসলাম শাইখ বলেন। স্যার রেজিস্ট্যান্স সুইচিংটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, রেজিস্ট্যান্স সুইচিং বলছিলাম, একদম সহজ ভাষায় যদি আপনাকে বলি যে এত মানে ডিসকাস করতে না, সার্কিট ব্রেকারের সাথে প্যারালালি যে রেজিস্ট্যান্স ইউজ করা হয় সেটাকে রেজিস্ট্যান্স সুইচিং বলে। এটা হচ্ছে একদম সহজ ভাষায়, একদম সহজ ভাষায় এটা বলছি। কোথায় জি স্যার, মডিউল 4 এ।
আচ্ছা, ওইটাই স্যার আপনি যেটা বলছেন যে সার্কিট ব্রেকারের সাথে প্যারালালের সংযোগটাই হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং। এই যে দেখেন resistance এখানে switching। লেখা আছে, এখানে অনেক কিছু বলা আছে, যেমন বলছে কি আ ডেলিবারেট কানেকশন অফ রেজিস্ট্যান্স ইন প্যারালাল উইথ কন্টাক্ট স্পেস। কন্টাক্ট স্পেস বলতে বোঝাচ্ছে আর্থের কন্টাক্ট ইজ কল্ড রেজিস্ট্যান্স সুইচিং। অর্থাৎ যদি আপনাকে বলি, এবার পর বলছে যে রেজিস্ট্যান্স সুইচিং ইজ ইউজড ইন সার্কিট ব্রেকার হ্যাভিং হাই পোস্ট জিরো রেজিস্ট্যান্স অফ কন্টাক্ট স্পেস। মানে কি, যাতে করে হাই পোস্ট আপনি জিরো রেজিস্ট্যান্স কন্টাক্ট স্পেসে পেতে পারেন, যার কারণে রেজিস্ট্যান্স সুইচিংটা ইউজ করা হয়। আর যদি একদম সহজ ভাষায় যদি আপনাকে বলি যে একদম রেজিস্ট্যান্স সুইচিং এর কিন্তু আমার একটা দেওয়া আছে, পিডিএফ আপলোড করা আছে, সেখান থেকে আরো ইম্পর্টেন্ট জিনিস পাবেন। একদম সহজ ভাষায় যেটা, সেটা হচ্ছে কন্টাক্ট স্পেস, অথবা আপনি যদি বলেন যে সার্কিট ব্রেকারের সাথে প্যারালালি যে রেজিস্ট্যান্স ইউজ করে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স সুইচিং। এখন রেজিস্ট্যান্স কেন ইউজ করা হয়? যাতে করে ওই যে অতিরিক্ত যদি কোনো কিছু কারেন্ট থাকে, কিছু কারেন্ট ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যায়। এখন রেজিস্ট্যান্স কি করে, গরম হয়ে হিটটাকে মানে বাইর করে দেয়। মানে অতিরিক্ত কারেন্টটাকে যখন হয়, তখন অনেক সময় দেখা যায় সার্কিট ব্রেকার যদি লোড না নিতে পারে, তো কিছু অংশ চলে যায় হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তখন রেজিস্ট্যান্স কিভাবে ওই হিটটাকে সে কি করে অ্যাবজর্ব করে ফেলে, মানে গরম করে সে কিছু কারেন্ট তার ভিতর দিয়ে নিয়ে যায়। এটাই হচ্ছে আসলে এই রেজিস্ট্যান্স সুইচিং এর কাজ। ক্লিয়ার? যে হাত তুলছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। ওকে।